আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। 47 থেকে আজ পর্যন্ত জামায়াত দ্বারা কেউ কষ্ট পেলে বিনা শর্তে ক্ষমা চায়, বলছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শেখ হাসিনার মামলার কার্যক্রম শেষ, রায়ের তারিখ নির্ধারণ হবে 13 নভেম্বর। জুলাই সনদ নিয়ে আইনি আদেশের চিন্তা এবং এবং সবশেষ জানিয়ে দেব বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও সেনা প্রধানের ক্রাইস্টি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। 47 থেকে আজ পর্যন্ত জামায়াত দ্বারা কেউ কষ্ট পেলে বিনা শর্তে ক্ষমা চায়। দেশভাগের পর থেকে এখন পর্যন্ত জামায়াতের ইসলামীর দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য বিনা শর্তে ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এটা গোটা জাতি হলেও চায়, ব্যক্তি হলেও চাই, এতে কোনো অসুবিধা নেই। 71-এ আমি তখন 12.5 বছরের শিশু। আমি মুক্তিযুদ্ধ করি, কিন্তু আমার সঙ্গে মুক্তিযুদ্ধের ব্লাডের সম্পর্ক আছে। আমার সেকেন্ডের কাজিন তিনি ইপিআরের একজন অফিসার ছিলেন। ওই রিভোল্ট বলে চট্টগ্রামে আমাদের যখন সেনা অফিসাররা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রিভোল্ট করেছিলেন, তখন ওখানে প্যারামিলিটারি হিসেবে ইপিআরও তাদের সঙ্গে ছিল। তৃতীয় দিন ওপেন ফাইটে তিনি মারা যান। কাজেই আমি কিন্তু ওটা ইনহেরিটে করি। আমার ব্যক্তি অবস্থান আর দলের অবস্থান ভিন্ন হতে পারে। তখন আমার রাজনীতি করার কোনো বয়স হয়নি, কিন্তু স্রোতের পালে আমিও কোনো না কোনো সংগঠনের হাতে লেখা একটা পোস্টারের কর্মী। সেই সংগঠনটা কিন্তু কোনো ইসলামী সংগঠন না, ভিন্ন প্ল্যাটফর্ম। এরই আদো বুঝ নিয়ে যা দেখেছি, তাতে অবশ্যই তখন বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। স্থানীয় সময় গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি হোটেলে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত মত বিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি ক্ষমা চান। পাকিস্তানের শাসনামলের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, পাকিস্তান 23 বছর শাসন করেছেন, মূলত সামরিক শাসকরা এবং মুসলিম লীগ এ দুটোই মিলে। 70-এর নির্বাচন ছিল 23 বছরের মাথায় পাকিস্তান প্রথম সাধারণ নির্বাচন। এর আগে আর সাধারণ নির্বাচন হয়নি। তখন বেসিক ডেমোক্রেসির আন্ডারে যারা মেম্বার চেয়ারম্যান ছিলেন তাদের ভোটেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হতেন, এমপিরা নির্বাচিত হতেন, এমএনএ নির্বাচিত হতেন। সেখানে দুটো ছিল, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলি। ফলে এটাই ছিল সরাসরি তার শাসক নির্বাচনের জন্য জাতির রাষ্ট্র হিসেবে প্রত্যেক ম্যাচিউর নাগরিক হিসেবে প্রথম ভোট দেওয়ার সুযোগ। সেই বছর ভোটের এই দৌড়ে পশ্চিম পাকিস্তানের ভুট্টো সাহেব 72টি আসন পেয়েছিলেন। অন্যান্য আসনগুলোর ভিন্ন দলের মধ্যে ভাগ হয়েছিল, আর পূর্ব পাকিস্তানের 162টি আসনের মধ্যে 2টি ছাড়া সবগুলোই উইন করেছিল আওয়ামী লীগ। 160টি আসন, ফলে 300 আসনের যে জাতীয় পরিষদ, সেখানে যে সংখ্যাগরিষ্ঠ পেয়ে গেল আওয়ামী লীগ। আমরা ইতিহাস দেখি, জামায়াতি প্রথম দল পূর্ব পাকিস্তানে মিছিল বের করে বলছে, নির্বাচিত দলের হাতে ক্ষমতা দিন। এটা মার্চের 1 তারিখ যখন অনিশ্চিত হয়ে পড়ল, যখন ঢাকা সংসদ অধিবেশন স্থগিত হয়ে গেল, আশঙ্কা যখন দেখা দিল, পরবর্তী পর্যায়ে বিষয় অন্যদিকে গড়ালো। শেখ মুজিবুর রহমান সাহেব 25শে মার্চ রাতে অ্যারেস্ট হলেন। সিনিয়র লিডাররা সরে গেলেন, যে দিকে পারেন আশ্রয় নিয়েছেন, এবং 26 ও 27 তারিখের দিকে পরস্পর দুটি ডিক্লারেশন এলো। স্বাধীনতার ঘোষণা এলো প্রথম এক ধরনের, পরে আবার একটু রিভিউ করে আর ধরনের। এরপরে মুক্তিযুদ্ধ আস্তে আস্তে অর্গানাইজ হয়। 9 মাস এই যুদ্ধ চলে। এই যুদ্ধে চলাকালীন সময় উভয় পক্ষের প্রচুর মানুষ হতাহত হয়েছেন। যুদ্ধের শেষে 10 জানুয়ারি শেখ মুজিব যখন করাচির কারাগার থেকে মুক্তি পান, তারপর তিনি হিথ্রোতে যান, সেখানে হয়ে বাংলাদেশে আসেন। শেখ মুজিব দেশে আসার পর ক্ষমতা হাতে নেন এবং 4.5 বছরের মতো সময় পান দেশ পরিচালনায়। সে সময় দুটি আইন হয়েছিল, একটি যুদ্ধাপরাধ আইন, আরেকটা কোলাবরেটর আইন। এ দুই আইনে 24,000 লোকের বিরুদ্ধে মামলা হয়, আর যুদ্ধাপরাধী হিসেবে 195 জনকে ফাইনাল করেন শেখ মুজিবুর রহমান নিজের হাতে, যার মধ্যে পূর্ব পাকিস্তানের কোনো নাগরিক ছিলেন না। সবাই ছিলেন পশ্চিম পাকিস্তানের লোক এবং সামরিক বাহিনীর লোক। কিন্তু পূর্ব পাকিস্তানের এই যে 34,000 লোক যারা ছিলেন, তারা সবাই কোলাবরেটর আইনে প্রসিকিউটরে হন। আপনারা দেখেছেন, আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ ট্রাই করা হয়েছে আন্তর্জাতিক আদালতের নামে, একটি আদালতে তাদের কারো নামে শেখ মুজিবুর রহমান জীবিত থাকা অবস্থায়। তখন 422 জন থানা ছিল পূর্ব পাকিস্তানে। একটি থানায়ও মামলা তো দূরের কথা, একটি জিডিও ছিল না। যখন ঘটনা তাজা
সাক্ষী জীবিত, আলামত একেবারে স্পষ্ট, তখন কিছু ছিল না। হ্যাঁ, আমরা ধরে নিলাম 2-4 জন থাকলে ভুলে। পরবর্তী যে কোনো সময়ে তাদের নাম মামলা হতে পারত। শেষ পর্যন্ত শেখ মুজিব সাহেব জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করেন। 4টা সুস্পষ্ট অপরাধ ছাড়া বাকি যাদেরকে এখানে প্রসিকিউট করা হয়েছে তাদের সবাইকে ফ্রি করে দেওয়া হলো। সবুর খান সাহেব, মালেক সাহেব, নূর আমিন সাহেব সবাই কিন্তু এই সুযোগে বেনিফিট পেলেন। সবাই জেলে ছিলেন, বাকি সবাইকে ক্ষমা করে দিলেন। 4টা অপরাধ কি? যারা মানুষ খুন করেছে, ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে, অগ্নিসংযোগ করেছে, স্পেসিফিক অভিযোগ যাদের বিরুদ্ধে জেনারেল অ্যামনেস্টির মধ্যে আনা হয়নি, সাধারণ ক্ষমতার আওতায় তাদের আসেনি। এখনও কিন্তু জামায়াতের লোক নেই। তিনি বলেন ওটা পুরনো, আপনারা রিসেন্টলি দেখেছেন। অনেকে বলবেন পুরনো কাহিনী, আমরা জানি না, এগুলো শুনেও লাভ নেই। রিসেন্টটা দেখেন, শেখ হাসিনা সরকারের আমলে মুক্তিযুদ্ধ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে, তার ইনকামবেন্ট মিনিস্টার ছিলেন আকম মোজাম্মেল হক। তার নেতৃত্বে 10,000 রাজাকারের একটা তালিকা তৈরি হয়েছে। সেই তালিকায় 8,000-এর ঊর্ধ্বে লোক বিলংস টু আওয়ামী লীগ, 1,000-এর অল্প আরেকটা দল 37 জন মানুষের নাম এসেছে, তারা জামায়াতে ইসলামীর সঙ্গে রিলেটেড। ওখানে প্রত্যেকের দলীয় পরিচয় লেখা ছিল, কে কোন দলে আছেন। কিন্তু আনফর্চুনেটলি আমার ভাই যে প্রশ্ন করেছেন জামায়াতের বিষয়টা যখনই আসে তখনই 71-এর বিষয়টি চলে আসে। তাহলে 71-এ জামায়াতের কি কোনো ভূমিকা ছিল না? অবশ্যই ছিল। জামাত তখন ফিল করেছিল যে পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার। তখনও কিন্তু আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করতেন, বেতন নিয়েছেন, এমনকি আওয়ামী লীগের লিডার পরিবারের অনেকে বেতন নিয়েছেন, তৎকালীন সরকারের বেতন নিয়েছেন, বেনিফিট নিয়েছেন। আমাদের কোনো আপত্তি নেই। বিপদের সময় এটা সরকারের দায়িত্ব, নাগরিকদের দেখার দায়িত্ব, সেটা দেখেছে। সে কোন দলের এটা আমাদের দেখার দায়িত্ব না। জামায়াত আমির বলেন 14ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রায় 90 ভাগ এলাকায় পাকিস্তানের পতাকা উড়ছে, অফিস আদালতে পাকিস্তানের নামে সবাই চাকরি করছে। 15 তারিখ থেকে এই সিনারিটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এদিকে শেখ হাসিনার মামলার কার্যক্রম শেষ, রায়ের তারিখ নির্ধারণ হবে 13 নভেম্বর। জুলাই আগস্ট সংঘটিত হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার বিচারিক কার্যক্রম শেষে হয়েছে। মামলায় প্রসিকিউশনের পক্ষে 5 দিন ও আসামির পক্ষে 3 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী 13 নভেম্বর মামলাটির রায়ের দিন নির্ধারণের তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে তারিখ ঘোষণা করেন। মামলার প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযজ্ঞ চালানো হয়েছে। শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে। একই সময় শেখ হাসিনা সহ 3 আসামি সর্বোচ্চ শাস্তি চান তিনি। মামলায় আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউশন পক্ষ। তবে মামুনের বিষয়টি সম্পূর্ণ ট্রাইব্যুনালের বিবেচনার কথা বলছেন প্রসিকিউশন। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে তাদের খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত তাদের আইনজীবী। যখনই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ব্যাপারে দেশে কোনো কথা ওঠে তখনই যেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তেলে বেগুনে জ্বলে ওঠেন। অনেকে তো ট্রল করে বলেন রুমিন ফারহানার যেন পুরনো প্রেমিক এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, না হলে এত অপরাধের সাথে জড়িত অপরাধীদেরকে বাঁচাতে ব্যস্ত। যখনই কেউ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ব্যাপারে কথা বলেন তখনই কেন এত গা জ্বলে রুমিন ফারহানার। কেউ বলছেন রুমিন ফারহানার কি তাহলে পুরনো সম্পর্ক রয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে? না হলে তিনি কেন এভাবে বারবার ভেটো দেবেন ওয়াকারুজ্জামানের ব্যাপারে কথা বলে টকশোতে কিংবা অন্য জায়গায়? যেখানেই ওয়াকারের ব্যাপারে কথা হয় সেখানেই রুমিন ফারহানা তেলে বেগুনে জ্বলে ওঠেন। তিনি বলেন যে আমাদের সেনা প্রধানকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, এটার কোনো মানে হয় না।